সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ একরামুল ইসলাম। আজকে থেকে আপনাদের সাথে নতুন যুক্ত হলাম এমসি স্কুলেই। এখন আপনাদের সাথে প্রতিদিনই কথা হবে বেসিক ইংলিশ গ্রামার নিয়ে। আমি চেষ্টা করব ইংলিশের শুরু থেকে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত, যতদূর পর্যন্ত টানা যায়। আমার আল্লাহ পাকের কাছে নিয়ত করছি যে যতদিন আছি ইংরেজি যতদূর শেখা যায় ততদূর পর্যন্ত চেষ্টা করব। আমি যদি ধারাবাহিকতা ঠিক থাকে, ইনশাল্লাহ আমি এসএসসি এবং ইন্টার পর্যন্ত যতগুলো বেসিক ইংলিশ গ্রামার আছে সবগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো শুরুতেই যেহেতু বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব, তো আমি চেষ্টা করতেছি আগে যে ইংলিশ গ্রামার কাকে বলে এটা বলার জন্য। মানে এটা জানা খুব দরকার, গ্রামার কাকে বলে। আমরা প্রায় অনেকে গ্রামার শিখি, অনেকে দেখা যায় গ্রামার জানি, কিন্তু গ্রামার কাকে বলে সেটা জানি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখছি যে যে পুস্তক পাঠ করিলে, অর্থাৎ পাঠ বলতে পড়লে ইংলিশ ভাষাকে, শুধু ইংরেজি ভাষাকে শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। এই লিখতে, পড়তে এবং বলতে পারতে গেলে অবশ্যই ইংলিশ গ্রামার জানতে হবে, কারণ গ্রামার ছাড়া ভাষা বলা আসলে সম্ভব না। কারণ প্রত্যেকটা ভাষারই একটা করে মাধুর্য থাকে। যেমন আমরা প্রথমে কর্তা ধরি, সাবজেক্ট, তারপরে ক্রিয়া, ভার্ব, তারপরে অবজেক্ট। এগুলো সবগুলো যদি আমাদের ধারাবাহিকভাবে না থাকে তাহলে কিন্তু ওটা একটা ভাষা হবে না। এই ধারাবাহিকতাটা বজায় রাখতে গেলে প্রথম আমাকে গ্রামার শিখতে হবে। গ্রামার ছাড়া আমাদের কখনো সম্ভব না। এখন একটা আপনার বিষয় জানিয়ে দেই, ইংলিশ গ্রামারের জনককে, যেমন বাংলা গ্রামারের জনক বলা হয়, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আমরা মাঝে মাঝে বলি বা সবাই বলে, আরো অনেকেই মত প্রকাশ করছে। তার মধ্যে একজন দেখেন যে লিডলি মারে, একে আমরা কিন্তু ইংরেজি গ্রামারের জনক বলে থাকি। অর্থাৎ, তো আমি যেহেতু শুরু থেকে শুরু করছি, এরপর আমি আপনাদের সাথে আলোচনা করবো আসলে লেটারটা কি। এই লেটার মানে হচ্ছে গিয়ে বর্ণ। আসলে বর্ণ কাকে বলে এবং বর্ণের কাজটা কি, এ সম্পর্কে আপনাদের সাথে এখন আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব লেটার অর্থাৎ বর্ণ সম্পর্কে। আসলে বর্ণটা কি আমরা জানি। বর্ণটা অনেকগুলো সংজ্ঞা হয়, তার মধ্যে একটা সংজ্ঞা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মানুষের, এখন বিষয় হচ্ছে লেটার বা বর্ণ কাকে বলে। বিষয়টা হচ্ছে অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে একটি সংজ্ঞা আমি তুলে ধরলাম, খুব সুন্দরভাবে সহজভাবে দেওয়ার চেষ্টা করছি, যে মানুষের মুখের ভাষা লিখে প্রকাশ করার জন্য, যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি লেটার বলে, লেটার বা বর্ণ বলে। মিসিং হয়েছে, যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ কাকে বলে। মানুষের মুখের ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার অথবা বাংলায় বর্ণ বলে। এখন লেটার কোনগুলো, যেমন এ বি সি ডি ইত্যাদি। এখন এ বি সি ডি, এখন এই এ বি সি ডি যে একত্রে মানে কি, এটাকে কিন্তু একে কি বলে, অ্যালফাবেট বলে। অ্যালফাবেট কাকে বলে, অ্যালফাবেট অর্থ বর্ণমালা। অ্যালফাবেট, এই যে অ্যালফাবেট অর্থ কি, বর্ণমালা। আমরা সুন্দরভাবে জানি, বাংলায় যেমন বর্ণমালা আছে, ইংরেজিতেও বর্ণমালা। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। এখন অ্যালফাবেট কাকে বলে শুধু সুন্দরভাবে বলে দিই, খুব ছোট্ট কথা, অ্যালফাবেট বা বর্ণমালা। এখন খুব সুন্দর কথা, ছোট কথা, এটা আসলে সংজ্ঞা দেওয়ার মতো কিছু নাই। অ্যালফাবেট কাকে বলে, আমরা এ থেকে জেড পর্যন্ত এই মোট যে 26টি বর্ণ আছে, 26টি বর্ণ আছে, তাকে কি বলে, অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেট বলে। এখন কথা আছে গিয়ে, আমি আগেই বলছি যে মানুষের মুখের ভাষা লিখে প্রকাশ করার জন্য, আসলে আমরা ভাষা প্রকাশ করি তিনটি মাধ্যমে। আমরা ভাষা প্রকাশ করি কয়টি মাধ্যমে, তিনটি মাধ্যমে। একটা হচ্ছে গিয়ে কি লিখিত ভাষা, একটা হচ্ছে কি মৌখিক ভাষা, আমরা যেটা বলি বা আমি এখন যেটা বলতেছি এটা মৌখিক, আর একটা ইশারা ভাষা। এখন ইশারার মাধ্যমে যেগুলো ভাষা প্রকাশ করা হয়, যেমন আমি যদি বলি এদিকে আসো, কথা না বলে যে হাত দিয়ে ইশারা করি, তাহলে এটা কি বলা হয়, ইশারা ভাষা। যেটা লেখে সেটা লিখিত ভাষা। এই যে মানুষের লিখে প্রকাশ করার জন্য, আসলে কিন্তু মুখে যেটা আমি বলতেছি ওটা আসলে কিন্তু মানে চিহ্ন দ্বারা প্রকাশ পাচ্ছে না, ইশারাও কিন্তু চিহ্ন দ্বারা, কিন্তু লেখার সময় অবশ্যই চিহ্নের প্রয়োজন। যেমন আমি যদি লিখি আই গো টু স্কুল, এখন আমি যদি এটা মুখে বলি এটা মুখে বলা, কিন্তু আমি যখন লিখে প্রকাশ করবো তখন অবশ্যই আমার কোনো না কোনো চিহ্নের দরকার হবে। এখন এই যে চিহ্নের মধ্যে আই, জি ও গো, টি ও টু, যে স্কুলের মধ্যে যে বর্ণগুলো আছে প্রত্যেকটা কিন্তু একটা করে বর্ণ। অর্থাৎ এখন আমরা বুঝতে পারছি যে কি মানুষের মুখের ভাষা লিখে প্রকাশ করার জন্য, কোথায় মানুষের মুখের ভাষা লিখে প্রকাশ করার জন্য আমরা যেসব বর্ণ, যেসব সাংকেতিক চিহ্ন, এটা কিন্তু একটা করে চিহ্ন, আই একটা চিহ্ন, জি একটা চিহ্ন, প্রত্যেকটা আলাদা একটা করে চিহ্ন। এই চিহ্নটাকেই লেটার বা বর্ণ বলা হয়। তো আমরা লেটারের পর এখন চলে আসলাম ওয়ার্ড, মানে অর্থাৎ বাংলায় বলা হয় শব্দ। এখন আমরা বলবো যে ওয়ার্ড বা শব্দ কাকে বলে এবং এটার কাজ কি, এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এখন দেখো আমি এখানে সংজ্ঞাটা সুন্দরভাবে লিখে দিচ্ছি, কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থপূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে
ওয়ার্ড বা শব্দ বলে। ফর এক্সাম্পল, অর্থাৎ যেমন ম্যাঙ্গো, ইট, শার্ট, এখানে কিন্তু প্রত্যেকটার সুন্দর এবং অর্থ একটা প্রকাশ করছে, সুন্দর এবং ভাবপূর্ণ একটা অর্থ। যেমন ম্যাঙ্গো মানে আমরা জানি আম, ইট মানে খাওয়া, শার্ট মানে জামা। এখন আমি বলছি পাশাপাশি বসে, এখন পাশাপাশি বলতে বসতে হবে এবং সুন্দর একটা কি এই যে আমি বলছি অর্থপূর্ণ ভাব প্রকাশ করতে হবে। এখন আমি যদি লিখি এম এ সরি দুঃখিত, আমি যদি লিখি MEGETS ডাবল এ সি, এগুলো যদি লিখি, আসলে এগুলো কিন্তু পাশাপাশি বসছে, আমার কথা অনুযায়ী কিন্তু পাশাপাশি বসে, পাশাপাশি বসে যখন কোনো অর্থপূর্ণ ভাব, কিন্তু পাশাপাশি ঠিকই বসছে, এখানে কিন্তু আসলে এটার কোনো অর্থ নেই। অর্থাৎ আমরা এটাকে কিন্তু পাশাপাশি বসলেও ওয়ার্ড বা শব্দ বলতে পারি না। এখন ওয়ার্ড বা শব্দের যেটা মূল ধারা এবং যেটা মূল নীতি, তার সুন্দর একটা অর্থ প্রকাশ করতে হবে। যেমন এখানে আমি বলে দিছি যে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো যেহেতু ম্যাঙ্গো মানে আম, অর্থাৎ এটা আমরা ওয়ার্ড ধরতে পারি। কিন্তু এখানে যে আমি যে পাশাপাশি বর্ণগুলো লিখছি, এগুলো আসলে কোনো সুন্দর অর্থ প্রকাশ করে না, অর্থাৎ অর্থ প্রকাশ না করলে ওটাকে আমরা শব্দ বলে বিবেচনা করতে পারি না। সুতরাং আমরা বলতে পারি যে ওয়ার্ড ওয়ার্ড তখনই হবে যখন কি কয়েকটা লেটার বা বর্ণ পাশাপাশি বসে সুন্দর একটা অর্থ প্রকাশ করবে, তাকেই আমরা ওয়ার্ড বলবো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে অবশ্যই এর পরবর্তীতে সেন্টেন্স এবং পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করা হবে। ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।